কখনো কি ভালোবাসা একটা মানুষকে পশুতে পরিণত করতে পারে? কখনো কি সেটা এমন একটা পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে সেই ছেলেটার পাগলামি একটা জানোয়ারকেও হার মানাবে? অনেকে হয়তোবা ভাবছেন আমি কোনো মেয়ের কথা বলছি যার কারণে ছেলেটার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু না, তেমন কিছুই নয়। সেই ভালোবাসাটা ছিল একটা ছেলের তার বাবার প্রতি অভিযোগের নাম। ছোটবেলা থেকেই যে বাবাকে সে কখনো কাছে পায়নি, সেই বাবার জন্য ছেলেটা তার দুনিয়া উল্টে দিয়েছিল। ভারতের সবথেকে ধনী একজন বিজনেসম্যান যখন তার অজানা এক শত্রুর হাতে দুটো গুলি খেয়ে মৃত্যুযাত্রী হয়, তখন তার ছেলে পরিণত হয় এক জানোয়ারে। আর একজন সাইকো কিলারের মতো পাগল হয়ে খুঁজতে থাকে তার বাবার শত্রুকে। বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডে সারা জাগানো একটা মুভি অ্যানিমেলের কথা। কিন্তু কেন এই মুভিটার নাম অ্যানিমেল রাখা হয়েছে সেটা জানতে হলে আসলে মুভিটা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর তাই আজকের এই 3 ঘন্টা 21 মিনিটের সম্পূর্ণ সিনেমার গল্পটাকে আমি চেষ্টা করব এমনভাবে এক্সপ্লেন করার যেন গল্পটা আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। তাই যদি হাতে কাজ থাকে তাহলে সেগুলো সেরে তারপর ভিডিওটা দেখা শুরু করুন। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। সময়টা তখন 1996 সাল। নয়াদিল্লির একটা বিখ্যাত স্কুলে ক্লাস চলছিল। এই ছেলেটার নাম রণবিজয়। ক্লাসে সে ম্যাডামের প্রশ্নের উত্তর দিতে দিতে দেখতে পায় বাইরে তার বোন তার জন্য অপেক্ষা করছে। তাই সে যখন টিচারের অনুমতি ছাড়াই বাইরে চলে যেতে ধরে তখন তার টিচার তাকে আটকে নেয়। বিজয় জানায় আজকে তার বাবার জন্মদিন, তাই একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। কিন্তু টিচার তার কোনো কথা না শুনেই বরং তাকে শাস্তি দেয়। ঠিক তার 5 মিনিট পর ছুটির ঘন্টা বেজে যায় আর বিজয় ক্লাসে তার ব্যাগটাকে ফেলেই ছুটে যায় তার জন্য অপেক্ষা করতে থাকা তার গাড়ির দিকে। বাড়িতে গিয়ে সে এদিক ওদিক ছুটোছুটি করছে, সে তার বাবাকে খুঁজছে। আজকে তার বাবার জন্মদিন, তাই বিজয় তার বাবাকে উইশ করতে চায়। তবে তার মা জানায় তার বাবা নাকি খুব ব্যস্ত আছে, সেজন্য আজকেও তাকে সময় দিতে পারবে না। যার কারণে বিজয় খুবই আপসেট হয়ে পড়ে। কিন্তু বিজয় তো আর থেমে থাকবে না, সে সোজা চলে যায় তার বাবার ফ্যাক্টরিতে। কিন্তু সেখানেও শত খোঁজাখুঁজির পরেও বিজয় তার বাবাকে দেখতে পায় না। তাই রাতে যখন বিজয়ের বাবা অনেক লেট করে বাড়ি ফিরে তখন বিজয়ের মা তার উপর কিছুটা রাগ হয়। বোঝা যায় আজ পর্যন্ত বিজয়ের বাবা বলবীর কখনোই নিজের ছেলে মেয়েকে সময় দিতে পারেনি। সব সময় নিজের বিজনেস এবং কাজ নিয়েই তিনি ব্যস্ত থেকেছেন। আর আজকে সারাদিন তার ছেলে তাকে খুঁজে বেরিয়েছে। এটা শুনতে পেয়ে সে যখন বিজয়ের রুমে যায় তখন দেখা যায় বিজয় ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। তার হাতে ছোট্ট একটা চিঠি। বিজয়ের বাবা সেটাকে তার হাত থেকে নিয়ে খুলে দেখতেই সেখানে লেখা, ইউ আর মাই হিরো পাপা। তিনি সেই চিঠিটা পড়তে শুরু করেন, যেখানে বিজয় লিখেছে, পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে এসো, দেখবে তোমাকে আমি এতটা ভালোবাসবো তুমি রাখার জায়গা পাবে না। আর এখানেই শেষ নয়, কারণ তার পরের জন্মেই আবারও তুমি আমার বাবা হবে। তখন তুমি আমাকে তেমনভাবেই ভালোবাসবে যেমনটা আমি তোমাকে শিখিয়েছিলাম। তারপর দেখতে দেখতেই পার হয়ে যায় 7টা বছর। বিজয় একদিন খেয়াল করে তার বোন কিছুদিন ধরেই খুবই ডিস্টার্বড। তার বোনের নাম প্রীতি। আজকে প্রীতি কেমন যেন কোনো একটা বিষয় নিয়ে আতঙ্কিত। তাই বিজয় তাকে জিজ্ঞাসা করলে জানা যায় কলেজে নাকি কিছু বখাটে ছেলে র্যাগিংয়ের নামে তার বোনের সাথে বাজে আচরণ করেছে। আর এই শুনতে পেরে বিজয়ের মাথা গরম হয়ে যায়। সে নিজের বোনকে নিয়ে সোজা চলে যায় তার বোনের ভার্সিটিতে। সেখানে তার ক্লাসে গিয়ে সবাইকে প্রথমে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে কে তার বোনের সাথে খারাপ আচরণ করেছে সে যেন চলে আসে। কিন্তু সেখানে উল্টো ক্লাসের পোলাপান বিষয়টা নিয়ে মজা করতে শুরু করে যে এখন নাকি কলেজের বাচ্চারা তাকে হুমকি দিবে। কিন্তু ঠিক তখন ওই ক্লাসের একটা ছেলে বিজয়ের সাথে অ্যাটিটিউড দেখিয়ে তাকে অপমান করে কথা বলে। আর তখনই তার মাথা গরম হয়ে যায়। সে তার বোনকে এখানে অপেক্ষা করতে বলে বাইরে চলে যায়। আর ঠিক তার পর মুহূর্তেই বিজয় নিজের হাতে করে একটা বন্দুক নিয়ে ফায়ার করতে করতে ক্লাসে ঢুকে। ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে বিষয়টাতে এতটা ভয় পেয়ে যায় কেউ একটা কথাও বলে না। তখন ঠিক যেই ছেলেটা তার সাথে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলল সেই যেন এখন একদম সোজা ভেজা বেড়াল হয়ে তাকে সত্য কথা বলে দেয়। বিজয় জানতে পারে যে ছেলেরা তার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে তারা নাকি লাঞ্চ টাইমের পরেই চলে গিয়েছে। তাই বিজয় গাড়ি নিয়ে তার বোনকে বাড়ি নিয়ে যাচ্ছে। তাকে বাসায় রেখে বিষয়টার উপর সে অ্যাকশন নেবে। কিন্তু তার বোন তার উপর খুবই রেগে আছে। তার বোন সমাধান চেয়েছিল, কিন্তু সেটা যে এভাবে হবে সে বুঝতে পারেনি। তখনই ওই ছেলেগুলো কয়েকটা বাইক নিয়ে তাদের পিছু করতে শুরু করে। কিন্তু বিজয় তাদেরকে এক এক করে নিজের গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিতে শুরু করে। আর এই বিষয়টার জন্যই আবারও তার বাবার হাতে তার মার খেতে হয়। বিজয়ের বাবা তার প্রতি এতটাই বিরক্ত সেটা তার চেহারা দেখেই বোঝা যায়। পাশাপাশি বিজয় নিজেও তার বাবার মুখের ওপর এমন কিছু কথা বলে যেগুলো তার বাবা সহ্য করতে পারে না। বিজয়ের কথা হলো সে ভারতের সবথেকে ধনী ব্যক্তির ছেলে হয়ে যদি নিজের বোনকে প্রোটেস্ট করতে না পারে তাহলে এই ক্ষমতার কি দরকার। আর নিজের ছেলের এই ধরনের অ্যাটিটিউড বলবীরকে প্রত্যেকবার রাগিয়ে তোলে। আর এখানেই চলে আসে তার বাবার প্রতি তার অভিযোগ। ছোটবেলা থেকেই কখনো বাবা হিসেবে সে নিজের ছেলেকে সময় দিতে পারেনি, যার কারণে সে কখনোই বিজয়ের মন মতো হতে পারেনি। বিজয় তার বাবার মুখের উপর বলে দেয় আজকে সে বখাটে হয়েছে শুধুমাত্র তার বাবার কারণে। এই বলে সে ওখান থেকে চলে যায়।
এরপরে চলে যায় আরও 5টা বছর। বিজয় এর মধ্যে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, তবে ভাইবেন না যে সে ভালো হয়েছে, বরং সে উল্টো আরও বেশি বখাটে হয়ে গিয়েছে। ক্ষমতাধর বাবা আর টাকা পয়সা বেশি থাকলে যা হয় আর কি। কিন্তু সে আজকে ছুটে যাচ্ছে, কারণ যে মেয়েটার সাথে কলেজ লাইফে তার প্রেম হয়েছিল, আজকে সেই মেয়েটার এঙ্গেজমেন্ট। বিজয় তাকে দেখে কিছুটা আবেগপ্রবণ হলেও মেয়েটা ঠিকই নিজেকে সামলে রেখেছে। তার নাম গীতাঞ্জলি, সংক্ষেপে গীতা। আসলে 2 বছর আগে একটা ছোট্ট ঝগড়ার কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আর তারপর বিজয় চলে গিয়েছিল আমেরিকাতে। মাঝখান দিয়ে এই 2টা বছর তাদের কোনো যোগাযোগ হয়নি, কিন্তু আজকে যখন তার এঙ্গেজমেন্টের কথা সে জানতে পেরেছে, তখন সে তড়িঘড়ি ছুটে এসেছে এখানে। তাছাড়াও গীতাঞ্জলির বড় ভাই হলো তার বেস্ট ফ্রেন্ড। সেখানে গীতাঞ্জলি তার সাথে স্বাভাবিকভাবেই বন্ধুর মতো কথা বলার চেষ্টা করে, কিন্তু বিজয় তাকে এমন কিছু কথা বলে দেয় যার কারণে গীতা ওখান থেকে চলে যায়। তারপর সেখানে পার্টি শেষ করে তাদের মধ্যে বিষয়টা নিয়ে কথাবার্তা হয়। এই কিছু কমার্শিয়াল কথা আর কি, যেমন গীতার ফিয়ন্সির সাথে তার কি লাভ ম্যারেজ, বা কেন সে ওই ছেলেটাকে পছন্দ করলো, এই বিষয় নিয়ে টুকটাক আলোচনা হচ্ছিল। আর সেখানেই মাঝখান দিয়ে বিজয় তাদের পুরনো কিছু বিষয় তুলে ধরে এবং বোঝাতে চেষ্টা করে ওই ছেলেটার সাথে সে ভালো থাকবে না। পাশাপাশি আজ এতদিন পর দেখা হওয়ার কারণে দুজনে কিছুটা আবেগপ্রবণ হয়। সেদিনের অনুষ্ঠান শেষ করে রাতের বেলা যখন সে তার বন্ধু কার্তিককে বিদায় জানাচ্ছিল, তখনই সে তাকে বলে ওঠে, কিরে বন্ধু হয়ে কতদিন থাকবি, চল এবার আত্মীয়তার সম্পর্ক গড়ার পালা। সে সরাসরি বলে দেয় গীতাঞ্জলিকে সে বিয়ে করতে চায়, কিন্তু কার্তিক তাকে নিষেধ করে, কারণ এখন অনেক দেরি হয়ে গিয়েছে। কিছুদিন পর গীতার বিয়ে, তারপর তারা আমেরিকা চলে যাবে। কিন্তু বিজয়ের চেহারা দেখে মনে হচ্ছে সে থেমে থাকবে না। এভাবে আরও কয়দিন চলে যায়। আজকে বিজয়ের বাবার জন্মদিন, তাই তাদের বাড়িতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। ওখানে সবাই বিজয়ের বাবার জন্য একটা একটা গিফট নিয়ে এসেছে, কিন্তু বিজয় আমেরিকা থেকে তার জন্য কিচ্ছু নিয়ে আসেনি। বরং যখন তার বোন প্রীতি তাকে জিজ্ঞাসা করে, তখন বিজয় জানায় সে নাকি নিজের চুল কেটে ফেলেছে, কারণ তার বাবার ছোট চুল পছন্দ। বিষয়টাতে তার বাবাও খুশি হয়, আর এভাবেই একটা ফ্যামিলি ফটোশ্যুট করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইনি হলেন বিজয়ের দাদা। বিজয় তার সাথে খুবই ফ্রেন্ডলি। অপরদিকে ইনি হলেন বিজয়ের দুলাভাই, অর্থাৎ তার বড় বোনের হাজব্যান্ড, তার নাম বরুণ। বিজয়দের ফ্যামিলি বিজনেসের একটা বড় অংশের দায়িত্ব রয়েছে বরুণের হাতে। বিজয়ের বাবার ইচ্ছা ছিল যেন বিজয় তার বিজনেসের হাল ধরবে, কিন্তু বিজয় সেটা কখনো করেনি। তাই তিনি নিজের মেয়ের জামাইকে সেই সুযোগটা দিয়েছেন। তাছাড়াও শুরু থেকে বিজয় কখনোই তাকে পছন্দ করতো না। বিজয়ের বাবা বরুণকে পছন্দ করলেও বিজয় কখনোই বরুণকে সহ্য করতে পারে না। তাই আজকেও যখন বরুণ বিজয়ের সাথে তাদের ক্লায়েন্ট এবং সিএম সাহেবের পরিচয় করাতে চায়, তখন বিজয় সরাসরি তাকে নিষেধ করে দেয়। যে বিষয়টা নিয়ে প্রথম সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে একসময় বিজয়ের সাথে বরুণের কথা কাটাকাটি লেগে যায়। আর মাঝখান দিয়ে প্রীতি সবসময় বিজয়কে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিজয় নিজের অ্যাটিটিউড দেখিয়ে তাকে হেয় করে ওখান থেকে চলে যায়। যার কারণে তার পরের সময়টাতে বিজয়ের বাবা এসে বিজয়কে ওয়ার্নিং দেয় যেন সে বরুণের কাছে এক্ষুনি ক্ষমা চায়, কিন্তু বিজয় তার বাবাকেও সরাসরি নিষেধ করে দেয়। আর সে যখন বুঝতে পারে তার বাবা তার থেকে বেশি তার মেয়ের জামাইকে গুরুত্ব দিচ্ছে, তখন সেটা তার মনের ভেতরে আঘাত করে। রাতের বেলা বিজয় তার বোনকে ঠান্ডা মাথায় বোঝায় যে সে এই বিজনেস করতে আগ্রহী নয়, আর এতক্ষণ শুধুমাত্র আমরা বিজয়ের বড় বোন অর্থাৎ প্রীতিকে দেখেছি, কিন্তু জানিয়ে রাখি বিজয়ের আরেকটা ছোট বোন আছে, তবে সিনেমাতে তাকে তেমন একটা দেখা যায়নি, তাই তার পরিচয়টা বাধ্যতামূলক নয়। রাতের বেলা বিজয় তার বাবার কথা মতো বরুণের কাছে ক্ষমা চায়, কিন্তু বোঝা যায় এটা শুধুমাত্র তার বোনের জন্যই করছে, যেন তার বোন তার শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকে। তবে সেখান থেকে সবকিছু ঠিক হওয়ার পরেও তার বাবার সাথে তার কিছু কথাবার্তায় আবারও একটা ঝামেলা বাঁধতে শুরু করে। বিজয়ের বাবা তাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছিল যেন সে অন্তত নিজের বাবার ক্ষমতার বাইরে থেকে ডিসিপ্লিন শিখে ফেরত আসতে পারে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তনই হয়নি। সে বিজয়ের সামনে বরুণের প্রশংসা করছে, সে সরাসরি এমন কথাও বলে বরুণ নাকি সেই ছেলে যার মতো সে কখনো হতেই পারবে না। আর এই কথাটাই বিজয়ের সব থেকে বেশি খারাপ লাগে। সে তার বাবার মুখের ওপর বলে ওঠে, ঠিকই বলেছেন, আপনার আসল ছেলে তো বরুণ, জারদ সন্তান তো আমি। যার কারণে তার বাবাও তাকে এক সাথে সাথে চর মেরে বসে, যেখানে বিজয় আরও তাকে বলে, আপনি আর আমি এক ঘরে তো দূরের কথা, এক দেশেও থাকতে পারবো না, এই বলে ওখান থেকে চলে যেতে ধরে সে। ঠিক তখনই সেখানে বিজয়ের বন্ধু গীতাকে নিয়ে আসে। আজকে গীতার বিয়ে ছিল, কিন্তু ওখানে গীতা নাকি পরিবারের সাথে ঝগড়া করে নিজের বিয়েটা ভেঙে দিয়েছে, কারণ সে বিজয়কে ভালোবাসে আর বিজয়কেই সে বিয়ে করবে। বিজয় সবকিছু বুঝতে পেরে গীতাকে নিয়ে সরাসরি ভেতরে তার বাবার কাছে চলে যায়, তার বাবার সাথে তার পরিচয় করিয়ে দেয়। তারা একে অপরকে ভালোবাসে এবং তারা বিয়ে করবে, কিন্তু বিজয়ের বাবা চুপচাপ সেখানেই বসে থাকে। একসময় বরুণ সেখানে চলে আসলে বিজয়ের বাবা বরুণের সাথে চলে যায়, অর্থাৎ বোঝা গেল বিজয়ের জন্য বিজয়ের বাবার মনে এখন রাগ ছাড়া আর কিছুই নেই। আর এখানে যেহেতু সবকিছু জানানো হয়ে গিয়েছে, তাই বিজয় গীতাকে নিয়ে গীতাদের বাসায় চলে যায়। ওখানে যখন এই বিষয়টা সম্পর্কে সবাই জানতে পারে, তখন একের পর এক প্রত্যেকেই তাদের দুজনকে কথা শোনাতে শুরু করে, কিন্তু তারপরে তাদের কাণ্ড দেখে বাকিরা বোঝা যায় যে এদেরকে আটকানো আর সম্ভব নয়। বিজয়ের নিজস্ব একটা প্রাইভেট প্লেন ছিল,
তাই বিজয় সেটাকে নিয়ে পুরো ভারত ঘুরে বেড়ানোর জন্য গীতাকে নিয়ে বের হয়ে পড়ে। সেই প্লেনের মধ্যেই তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। প্লেনটাকে অটো পাইলট মোডে রেখে তারা ওখানেই ফার্স্ট ইন্টিমেট হয়। এভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা বরফি এলাকায় পাহাড়ের ছোট্ট একটা মন্দিরে তারা তাদের বিয়ের কাজটা সেরে নেয়। এভাবেই যাচ্ছিল তাদের সময় খুব সুন্দরভাবে। তবে একদিন এভাবেই ঘোরাফেরার মাঝে গীতা বিজয়কে বলে ফেলে যে তুমি তোমার বাবার মতো নও, আর এটাই ছিল তার একটা ভুল। এটা শুনে বিজয় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। সে গীতার সাথে কড়াভাবে কথা বলতে শুরু করে তার বাবা তার জন্য সুপার হিরো, যেটা সে বাইরে দেখছে এটা শুধুমাত্রই অভিমান, কারণ সে তার বাবাকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালোবাসে। আর এতে গীতাও বুঝে যায় যে জীবনে যাই হোক বিজয়ের বাবাকে নিয়ে কিছু বলা যাবে না, কারণ সে তার বাবাকে পাগলের মতো ভালোবাসে। তারপর সেখান থেকেই কিছুদিনের মাথায় দুজন আমেরিকা চলে যায়। তারপর সেখানে প্রায় 8টা বছর কেটে যায়। বিজয় এবং গীতার দুটো সন্তান হয়, কিন্তু তাদের কারোর পরিবারেরই এই বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। শুধুমাত্র গীতা আর বিজয় এরা দুজনেই তাদের সন্তানদেরকে নিয়েছিল। তবে এত বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন ইন্ডিয়ায় বিজয়ের বাবার ওপর বন্দুক হামলা হয়, যার কারণে তিনি পরবর্তীতে তার সিকিউরিটির কারণে বেঁচে গেলেও ইতোমধ্যেই দুটো গুলি তার বুকে এসে লাগে। আর এই খবর ছড়িয়ে যাওয়ার পর সাথে সাথে বিজয় তার পুরো ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়া ফেরত চলে আসে। কিন্তু ভেতরে সে তার বাবার সাথে দেখা করতে যেতে ধরলে গার্ড তাকে আটকে নেয়। এমনকি সেখানে বরুণ এসে তাকে হেয় করে কথা বলতে শুরু করে। বিজয়ের নাকি তার বাবার কোনো খবরই নেই, কারণ এই 8 বছরে বিজয়ের সাথে তার বাবার কখনো ফোনে কথাও পর্যন্ত হয়নি। বরুণ বিজয়কে বাকি মানুষদের মতোই দেখা করার জন্য ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেয়। অর্থাৎ বোঝা গেল এই কয় বছরে বরুণ অনেক কিছুই নিজের আওতায় নিয়ে ফেলেছে। আর কেমন যেন বিজয় নিজেও এই বিষয়টাতে এতটা পরিমাণে শক যেন তার রাগ হওয়ার মতো সুযোগটাও সে পাচ্ছে না। সেখানে বিজয়ের বোন চলে আসে, কিন্তু সে বলতে পারে না ঘটনাটা আসলে কি হয়েছিল। পাশাপাশি বিজয়ের ছোট বোন এবং তার ছোট বোনের হাজব্যান্ডকেও দেখা যায়। আসলে গত 8 বছরে অনেক কিছুই হয়ে গিয়েছে যেখানে বিজয় ছিলই না। ওখানে অপেক্ষা করতে করতেই তখনই তার সাথে দেখা হয় তার মিশ্রা আঙ্কেলের। তিনি বিজয়ের বাবার বিজনেস পার্টনার এবং বিজয়ের বাবার একজন বিশ্বস্ত বন্ধু। তখন তিনি বিজয়কে তার বাবার কাছে নিয়ে যায়। আর আজকে এতটা বছর পর নিজের ছেলেকে দেখতে পেরে বলবীর নিজেও খুব অবাক। তার মধ্যে আজকে কোনো রাগের প্রভাব নেই, কারণ জীবনের এই সময়টাতে সে বুঝতে পেরেছে তার ছেলেকে ছাড়া সে কতটা একা। বিজয় গীতা এবং তার সন্তানদের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়, আর আজকে তিনি সবকিছু মেনে নিয়েছেন। বিজয়ের বাবা তাকে জানায় যখন প্রথম গুলিটা এসে তার বুকের মধ্যে লাগলো তখন তার কানে শুধুমাত্র তার ছেলে বিজয়ের কথাই ভেসে এসেছে, কিন্তু যখন দ্বিতীয় গুলিটা তার বুকে লাগলো তখনই তার মনে পড়েছে যে বিজয় তার পাশে নেই, যে কথাটা বিজয়ের অভিমানও ভেঙে দেয়। সেখানে কথাবার্তা শেষ করে বাইরে বিজয় তার মিশ্রা আঙ্কেলকে এই বিষয়টা নিয়ে সিরিয়াস হতে বলে, কারণ যেহেতু তার বাবার উপর একবার হামলা হয়েছে, দ্বিতীয়বার হবে না এটার কোনো সিওরিটি নেই। তাদের চোখ এখন থেকেই খোলা রাখতে হবে। অবশ্যই তার বাবার সিকিউরিটির জন্য অনেক গার্ড আছে, কিন্তু তারা যেরকম টাকার জন্য তার বাবাকে বাঁচাতেও পারে তেমনি টাকার জন্য তাকে মারতেও দ্বিধাবোধ করবে না। এই সময়টাতে কাউকে বিশ্বাস করা চলবে না, আর যে পদক্ষেপগুলো তারা নিবে এগুলো যেন বাইরের কেউ জানতে না পারে, এমনটা বিজয় তার মিশ্রা আঙ্কেলকে বুঝিয়ে দেয়। কিন্তু আপাতত সমস্যা হলো তাদের ফ্যাক্টরিতে যত কর্মচারী ছিল প্রত্যেকে নিজের জব নিয়ে টেনশনে পড়ে যায়। যদি বলবীরের কিছু হয়ে যায় তাহলে তাদের জীবিকা বিপদে পড়ে যাবে। আর এই শুনে বিজয় নিজে সেখানে ওয়ার্কারদের মতোই ড্রেস পরে সকলের সামনে আসে এবং সকলকে উদ্দেশ্য করে জানায় এই কোম্পানি কখনো বন্ধ হবে না। বিজয় তাদেরকে কথা দেয় তাদের কাজ এবং কাজের প্রাপ্তি নিয়ে কেউ যেন দুশ্চিন্তা না করে, কারণ এটা একটা দুর্ঘটনা, কখনোই আমাদের থামাতে পারবে না এটা। এমনকি বিজয় এমন কিছু কথাবার্তা বলে যার কারণে কর্মীদের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে ওঠে, তাদের মধ্যে একটা জোশ তৈরি হয়। আর বিজয়ের কথার শেষের অংশগুলো ঠিক এমন ছিল যেখানে সে নাকি তার শত্রুকে খুঁজে বের করবেই। আর এই সমস্ত বিষয় সবাই টিভিতে দেখছিল। বরুণের চলাচল দেখে বোঝা যায় যে বিজয় যে ফিরে এসেছে এবং এই বিষয়গুলো যে নিজের হাতে নিতে শুরু করেছে এটা তার পছন্দ হচ্ছে না, কিন্তু তার কিচ্ছু করার নেই, কারণ বিজয় এখন ক্ষমতার আসনে বসতে শুরু করেছে। এমনকি বোঝা যায় বরুণ তার ওয়াইফ অর্থাৎ বিজয়ের বোনের সাথেও প্রায় সময়তে খারাপ ব্যবহার করে। এর পরের দৃশ্যে বিজয় সোজা চলে যায় পাঞ্জাবে তার বাবার চাচার বাড়িতে। আসলে বিজয়ের দাদারা 3 ভাই ছিল, তার মধ্যে বিজয় এখন যাদের বাড়িতে এসেছে এটা তার দাদার বড় ভাইয়ের বাড়ি। আজ থেকে 20 বছর আগে বিজয়ের দাদার সাথে এই পরিবারের একটা বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আজকে বিজয় আবারও এখানে ফিরে এসেছে, কারণ এখন বিজয়ের পুরো পরিবারটাই বিপদের মুখে, যেখানে কাউকে সে বিশ্বাস করতে পারে না। তাই এখানে সে তার দাদার কাছেই সাহায্য চাইতে এসেছে, সে তার ভাইদের কাছে সাহায্য চাইতে এসেছে যেন তার এই বিপদের সময় তারা তাকে সাহায্য করে, কারণ এখন শুধুমাত্র রক্তের সম্পর্কের মানুষগুলোকেই সে বিশ্বাস করতে পারবে, এর বাইরে কাউকে সে বিশ্বাস করবে না। অবশ্য এখানে প্রথম বিজয়ের দাদা এবং বিজয়ের কয়েকজন ভাই বিষয়টাতে রাজি হয়নি, কিন্তু বিজয়ের দাদা যখন অনুমতি দিয়ে দেয় তখন বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করে তারা, কারণ তাদের রক্তের ওপর কেউ আঙুল তুলবে এটা কেউই সহ্য করবে না।
তারা প্রত্যেকে বিজয়ের সাথে দিল্লি যেতে রাজি হয়। সেখানে পৌঁছানোর পর প্রত্যেকেই যখন বিজয়ের বাবাকে প্রণাম করতে শুরু করে তখন তিনি অবাক হন, কারণ গত এতটা সময় কখনোই বিজয়ের বাবা তার চাচার সাথে যোগাযোগ পর্যন্ত করেনি, আর তাদেরকে সে চিনবে না এটা স্বাভাবিক কথা। তাছাড়াও পাঞ্জাবের মানুষগুলো জন্মের পর থেকেই অস্ত্র চালানোর প্রতি একটা পারদর্শিতা রাখে, যার কারণে বিজয় তাদেরকে বাছাই করেছে। তার বাবাকে সে বলে, এরপরে যদি কেউ তোমার উপর আক্রমণের চিন্তাও করে তাহলে দুনিয়া জ্বালিয়ে দেব। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন বরুণ যখন গাড়ি করে বিজয়দের বাড়িতে আসে তখন বিজয়ের ভাইয়েরা তাকে আটকে নেয়, কারণ বরুণকে তারা চেনে না, আর এখন সকল ক্ষমতা বিজয়ের হাতে। বরুণ রাগান্বিত হয়ে তাদেরকে বলে যে, তোরা কি আমাকে চিনিস? আমি এই ফ্যামিলিরই একজন। এখন তারাও টিটকারি মেলে তাকে বলে, কেন রে, তোর পাসপোর্টে কি তোর বাবার জায়গায় বলবীর লেখা? আর যেমনটা হওয়ার কথা তেমনটাই হয়। বিজয়ের বাবার কাছে কল চলে আসে। সে জিজ্ঞাসা করে বরুণকে কেন আটকানো হয়েছে। তখন বিজয় তাকে জানায়, এখন এই মুহূর্তে বাহিরের কাউকে আমার বিশ্বাস করা চলবে না। বরুণকে নিয়ে নাকি সে একটা ইনভেস্টিগেশন করবে, কিন্তু আপাতত সে বিষয় নিয়ে তাকে চিন্তা করতে নিষেধ করা হয়। সেখানে কৈলাস নামের একটা ব্যক্তিকে নিয়ে আসা হয়, যে দেখতে হুবহু একদম বিজয়ের বাবার মতো। আসলে সে জন্মগত বিজয়ের বাবার মতো দেখতে নয়, বরং প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার বডি ট্রান্সফর্ম করিয়ে এবং চেহারা পরিবর্তন করিয়ে তাকে বিজয়ের বাবার মতো তৈরি করা হয়েছে, যাকে বলা হয় বডি ক্লোনিং। আপাতত এখনও তাকে সম্পূর্ণ বিজয়ের বাবার মতো দেখতে মনে হচ্ছে না, তবে মেকআপ এবং কথাবার্তার চালচলনের পরিবর্তনের মাধ্যমে একে পারফেক্ট লুক দেওয়া সম্ভব। বিজয় তার বাবাকে বোঝায় আজ থেকে যেখানে যেখানে তার বাবার যাওয়ার কথা সেখানে সেখানে তাকে পাঠানো হবে। তবে তার বাবা এতে রাগ হয়, কেন এমনটা করা হবে? সে কি ভেজা বেড়াল নাকি যে ঘরে বসে থাকবে? তবে এইসব কথা শোনার সময় বিজয়ের নেই, কারণ তার উপর অ্যাট্যাক হয়েছে 15 দিন হয়ে গেল, কিন্তু এখনও কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। আর যে কোনো সময় তার উপর আবারও হামলা হতেই পারে। এজন্যই এই ব্যক্তিটাকে টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে এবং তাকে সম্পূর্ণ বিজয়ের বাবার মতো করা হয়েছে। আর এই ঘটনা শুধুমাত্র এখানে তার পরিবারের এই কয়জন মানুষ জানতে পারবে। সবাইকে বলে দেওয়া হয় এই কথা যেন বাহিরে লিক না হয়, এমনকি বরুণ সহ তার বোন প্রীতিও যেন জানতে না পারে এই ঘটনা সম্পর্কে। এরপর তাকে সবকিছু ধীরে ধীরে শেখানো হয়, আর এভাবেই একদিন পারফেক্ট লুক নিয়ে সে বরুণের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যায়। আর দূর থেকে বিজয় তার বাবাকে দেখায় যে দেখো তোমার ক্লোন কতটা কার্যকরীভাবে কাজ করছে, যেটা দেখে বিজয়ের বাবা নিজেও অবাক হয়ে যায়। তখন সেখানে আলোচনা শেষ করে বলবীরের ক্লোন বিজয়ের কাছে এসে অনুমতি চায় যে সে নাকি একদিনের জন্য নিজের পরিবারের সাথে দেখা করতে যেতে চায়। বিজয় তাকে অনুমতি দিয়ে দেয়, তাই তাকে বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তার পরিবারের সাথে দেখা করাতে। আর ঠিক তখনই শহরের কিছুটা বাহিরে জনশূন্য একটা জায়গায় তার উপর অ্যাটাক হয়। অনেকগুলো মানুষ হাতে বন্দুক নিয়ে তার গাড়িটাকে ঘেরাও করে ফেলে আর অনবরত গ্লাসের মধ্যে ফায়ার করতে শুরু করে, কিন্তু এটা বুলেট প্রুফ গাড়ি ছিল, তাই একটা গুলিও গাড়ি ভেদ করে ভেতরে ঢুকতে পারছিল না। ঠিক তখনই ওখানে আরও একটা ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তার নাম হলো আসরার। তার সম্পর্কে আমরা জানতে পারবো, তাই দেখতে থাকুন। এখন থেকে মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখন থেকেই গল্পের আসল টুইস্ট রিভিল হবে। যখন বারংবার ফায়ার করেও কিছু হচ্ছিল না, তখন একটা বিশেষ পদ্ধতিতে সেই গাড়ির সামনের গ্লাসটাকেই ভেঙে ফেলা হয়, আর তারপরে আসরার নিজের একটা বন্দুক দিয়ে অনবরত ফায়ার করার মাধ্যমে বিজয়ের বাবাকে সেখানে মেরে ফেলে। কিন্তু এটা শুধুমাত্র তাদের চোখেই বিজয়ের বাবা ছিল, কারণ তারা ভেবেছে হয়তোবা বলবীরকেই তারা মেরেছে। এমনকি মিডিয়াতেও এই খবরটা ছড়িয়ে যায় যে বলবীর সাহেব এখন আর বেঁচে নেই। বিজয়ের বড় বোন প্রীতি এবং তার হাজব্যান্ড বরুণও ভেবেছিল যে সে মারা গিয়েছে, কিন্তু তারা যখন বাড়িতে আসে তখনই দেখা যায় সবার সামনে আসল বলবীর বের হয়ে আসলো। অবশ্য প্রীতি তার বাবাকে জীবিত দেখে খুশিতে আত্মহারা হলেও বরুণের মুখটা কেমন যেন হয়ে গেল। সে সাথে সাথেই বাইরে চলে যায় আর সোজা আসরারকে কল করে। অর্থাৎ বুঝলেন, আসলে এতদিন তাদের ঘরের মধ্যেই ছিল সেই কাল সাপ। বিজয়ের বাবা কখন কোথায় যাচ্ছে সেই সকল খবর বরুণ ছড়িয়ে দিত সেই সিরিয়াল কিলারদের কাছে। কিন্তু এখানে আসলে বরুণ নিজের স্বার্থের কারণে এই কাজটা করছিল। তাকে হত্যা করার পেছনে যে মূল রয়েছে সেটা বরুণ নয়। অর্থাৎ হয়তোবা বলবীরের সাথে এমন একজনের শত্রুতা রয়েছে যে অন্য কোথাও থেকে তাকে মারার প্ল্যানিং করে আসছিল। আর এই সমস্ত কথা বরুণ আর আসরার ফোন বাদেও এক বিশেষ প্ল্যানিংয়ের মাধ্যমে বিজয়ের ইয়ারফোনে আসছিল, কারণ সে আগে থেকেই বরুণকে সন্দেহ করে রেখেছিল, আর এজন্যই এই সমস্ত প্ল্যানিং করা। আর এখন যেহেতু সে সকল সত্য কথা জেনে গিয়েছে যে তার বাবার উপর হওয়া হামলার পেছনে তার দুলাভাই অর্থাৎ বরুণ সরাসরিভাবে যুক্ত, তখন সে আর বসে থাকবে না। প্রথমেই সে গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে। অবশ্যই বুঝতে পারছেন সেটা কেন। সেটা জানতে হলে চলুন চলে যাই আজ থেকে 2 দিন সামনে। বিজয় সবকিছু গুছিয়ে প্রপার প্ল্যানিংয়ের সাথে যাচ্ছে বরুণকে দেখে নিতে। তখন বরুণ একটা মিটিংয়ের মধ্যে ছিল। সেখানে গিয়েই বিজয় ওখানকার প্রত্যেকটা মানুষকে নিজের চোখ বন্ধ করে রাখতে বলে। কেউ যদি চোখ খোলে তাহলে তার খবর আছে। সবাই ভয় পেয়ে তেমনটাই করে। বিজয় সেখানে বরুণের দিকে এমনভাবে গিয়ে তাকায় যে বরুণ নিজেও সবকিছু বুঝে যায়। সেখানে সবার মাঝখানে বরুণকে সে গলা চেপে ধরে।
তাকে ততক্ষণ পর্যন্ত গলা চেপে ধরে রাখে যতক্ষণ পর্যন্ত না তার শ্বাস বন্ধ হয়ে সে মারা যায়। আর তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে সে শটগান দিয়ে দুইটা ফায়ার করে। তাছাড়াও এতদিনে তার ভাইদের সাথেও তার একটা ভালোই বোঝাপড়া তৈরি হয়েছে, তারা প্রত্যেকেই এখন ওয়েল ট্রেন্ড। রাতের বেলা বিজয় যখন বাড়িতে ফিরে আসে তখন বোঝা যায় গীতা তার উপর বেশ অনেকটাই হতাশ, সে অনেকটাই অভিমান করে আছে, তার সাথে সে কথা বলতে চায় না। কারণ গত অনেকটা সময় যাবৎ বিজয় গীতাকে সময় দিতে পারে না, তাই গীতার অভিমান ভাঙাতে সে আবারও তাকে বলে তাহলে চলো আবার প্লেনে হানিমুন করা যাক। গীতা এই শুনে আবার খুশি হয়ে যায়, কিন্তু তখনই নিচে থেকে প্রীতির ডাক চলে আসে। বিজয় আর গীতা সেখানে পৌঁছে গেলে সে জানায় বরুণ নাকি এখনো বাড়ি ফেরেনি, বুঝতে পারছে না সে কেন কল ধরছে না, এর আগে কখনো এমন তো করেনি। সেখানে বিজয় তার বোনকে কিচ্ছু বলে না, বরং সে তাকে আশ্বাস দেয় চিন্তা করিস না, সময় মতো ঠিকই ফিরে আসবে। এই বলে তাকে ঠান্ডা করে যখন সে ভেতরে আসে তখন ওখানে গীতা বিরক্ত হয়েই তাকে বলে যে কেন তারা আবারও ইন্ডিয়া ফিরে আসলো, সে আবারও আমেরিকা ফিরে যেতে চায়। কিন্তু বিজয় তাকে থামিয়ে দেয়, কারণ তার বাবাকে একা রেখে সে কখনোই আর আমেরিকা ফিরে যেতে পারবে না। এভাবে দেখতে দেখতে আরও কয়েকটা দিন চলে যায়। বিজয় এখনও তার বাবার খুনিকে খুঁজে বেড়াচ্ছে, কারণ সে জানে যে তার দুলাভাই এই চক্রান্তের মেন হেড ছিল না, এর পেছনে রয়েছে অন্য কেউ। সেজন্যই বিজয় নিজের টিমটাকে আরও শক্তিশালী করার জন্য একটা বিশেষ অস্ত্রের অর্ডার দিয়েছিল। এই হলো সেই অস্ত্রের ডিলার, আর আজকে প্রায় মাসখানেক পর সে ওইটার ডেলিভারি নিতে এসেছে। কিন্তু সেখানে কথা বলতে বলতেই হঠাৎ নিচতলায় গোলাগুলির আওয়াজ শুরু হয়। বিজয় বুঝে যায় অবশ্যই কোনো না কোনো ঝামেলা হতে চলেছে। আসলে মনে আছে বিজয়ের দুলাভাইয়ের সাথে অন্য আরেকজনের যোগাযোগ ছিল, সেটা হলো আসরার, যে সশরীরে থেকে বিজয়ের বাবার ক্লোনটাকে মেরেছিল। এখন তার সেই প্ল্যানিংটা যেহেতু সাকসেসফুল হয়নি, তাই সে এসেছে বিজয়কে তার রাস্তা থেকে সরিয়ে দিতে। আর বলে রাখা ভালো, ওখানে সে একা আসেনি, বরং তার পুরো সেনাকে নিয়ে এসেছে, যাদের প্রত্যেকের হাতেই বন্দুক। আর এখানেই শুরু হয় চরম একটা ফাইট। আর বিজয় সহ তার টিমের প্রত্যেকে এখানে নিজেদের দক্ষতা কাজে লাগাতে শুরু করে। তারা কৌশলে একে একে বিপরীত পক্ষের সবাইকে এমনভাবে মারতে শুরু করে যা বাকিরা বুঝতেও পারছে না। তাই ফাইট সিনটাকে আমি স্কিপ করলাম, কিন্তু একদম শেষে যখন সবকিছু প্রায় শেষের দিকে তখনই বিজয়ের পায়ের কাছে একটা আনপিন করা গ্রেনেড চলে আসে। কিছু সেকেন্ডের মধ্যেই সেটা ফেটে যাবে, কিন্তু বিজয় ওখান থেকে সরে যাওয়ার সময়টুকুও পায় না, যার কারণে এখানে বিজয় খুব গুরুতর আহত হয়ে পড়ে। সে ঠিকঠাক কানেও শুনতে পাচ্ছে না, কিন্তু তার থামলে তো আর চলবে না, কারণ এতক্ষণে তাদের আরও লোকজন ওখানে চলে এসেছে। মোট 300 জন সেনা নিয়ে চলে এসেছে আসরার। তাই বিজয় কোনো রকমে তাদেরকে প্রতিহত করে একদম শেষে তার সেই কাস্টম মেড অস্ত্রটাকে আনবক্স করতে শুরু করে। আর ওটাকে দেখে বিজয়ের দলের লোকেরাই একদম অবাক হয়ে যায়। আর ভাইরে ভাই, এটা অস্ত্র নাকি অন্য কিছু? কমপক্ষে 200-250 গুলি একসাথে ছুড়তে পারবে এটা, যেটা দিয়ে পরবর্তীতে বিজয় তার তাণ্ডব শুরু করে দেয়। আর এই সমস্ত কিছু গাড়িতে বসে আসরার দেখছিল। তারপর বিজয় তার ওই অস্ত্রের সক্ষমতা আরও বাড়িয়ে দেয়, সেটার সবগুলো গান পয়েন্ট থেকে একসাথে ফায়ার হতে শুরু করে, যার কারণে এর সামনে কেউই টিকতে পারে না। কিন্তু যখন বিজয় মনে করে যে হয়তোবা সব শেষ হয়ে গিয়েছে, তখনই ওখানে লুকিয়ে থাকা আসরার উঠে দাঁড়িয়ে পেছন থেকে বিজয়ের বুকে একদম গুলি করে বসে 2টা। সে মনে করে হয়তোবা বিজয়কে সে হারিয়ে ফেলেছে, কাপুরুষের মতো অবশ্য। কিন্তু তখনই পেছন থেকে বিজয়ের একটা ভাই তাকে গুলি করে দাপিয়ে দেয়। তখনই আসরারের মোবাইলে একটা কল চলে আসে, কলটা করেছে তার ভাই। কল রিসিভ করতেই সে জিজ্ঞাসা করে যে কাজ হয়েছে কি না, যার উত্তর সেখানে বিজয় জানিয়ে দেয় এবার তুই হবি আমার টার্গেট, তোর আমাকে খুঁজে বের করতে হবে না, আমিই তোকে খুঁজে বের করব। আর এই বলে আসরারকে বিজয় ওখানেই শেষ করে দেয়। কিন্তু রিসেন্টলি ঘটা এই ঘটনার কারণে বিজয় এতটা পরিমাণে জখম হয়ে গিয়েছিল যে পরবর্তীতে সে কোমায় চলে যায়। এরপর শুরু হয় ডাক্তারের দায়িত্ব। অবশ্য 2 দিনের মাথায় বিজয় আবারও নিজের জ্ঞান ফিরে পায়, কিন্তু সে নিজের শরীরের কোনো অঙ্গ নাড়াতে পারছে না। তারপরে আরও 1 সপ্তাহ পার হয়ে যায়। এখন মোটামুটি বিজয় উঠে দাঁড়াতে পারে। সে সিগারেট খাচ্ছিল বলে তার বাবা এসে তাকে কথা শোনাতে শুরু করে, কিন্তু বিজয় খেয়াল করে তার বাবার কোনো কথা তার কানে স্পষ্টভাবে আসছে না। সে কিচ্ছু বুঝতে পারছে না, কিচ্ছু শুনতে পারছে না তার বাবা কি বলছে। এমনকি সেখানে গীতাও তাকে একের পর এক কথা জিজ্ঞাসা করে, কিন্তু বিজয় কারো কথাই শুনতে পাচ্ছিল না। আসলে তখন তার পায়ের সামনে যে গ্রেনেডটা ফেটে গিয়েছিল, সেটার কারণে বিজয় তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু পরবর্তীতে কানে মেশিন লাগানোর ফলে সে কিছুটা হলেও শুনতে পেতে শুরু করে। কিন্তু ওখানে একদল ডক্টর তাকে যা বলে সেটা শোনার জন্য সে মোটেও রেডি ছিল না। আসলে বিজয়ের শরীরে 6টি স্পটে বুলেট আঘাত করেছে। তার 2টা আঘাত করেছে বুকের ঠিক মাঝখানে, এমনকি একটা বুলেট তার হার্টেরও ক্ষতি করেছে। পাশাপাশি তার মাথায় মাল্টিপল ড্যামেজের কারণে তার যে কোনো খাবারের স্বাদ অথবা যে কোনো বিষয়ের গন্ধ নেওয়ার ক্ষমতা সে হারিয়েছে। এমনকি তার শরীরের রেচন প্রক্রিয়া, অর্থাৎ মূত্র তৈরি হওয়ার পর সেটা শরীর থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাও সমস্যা হয়ে গিয়েছে। তাই তার গোপনাঙ্গ দিয়ে একটা 45 সেন্টিমিটারের টিউব লাগানো হয়েছে, যেটা তার স্বাভাবিক নিষ্কাশন প্রক্রিয়া চালু রাখবে। তাছাড়াও বিজয়ের হার্ট ধীরে ধীরে রেসপন্স করা কমিয়ে দিচ্ছে, যে কোনো সময় তার হার্ট কোল্যাপস করতে পারে, যার অর্থ একটাই দাঁড়ায়
সে হয়তোবা বেশি দিন আর বাঁচবে না। তারা হার্টের ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য ডোনার খুঁজছে। প্রথমত তাকে ডোনার পেতে হবে, দ্বিতীয়ত ওই ডোনারের হার্ট তার শরীরে ম্যাচ হবে কিনা এটাও একটা প্রশ্ন। অর্থাৎ তার বেঁচে থাকার চান্স খুবই কম, 0.000 কত % হবে। তবে বিজয় তার বাবা আর গীতাকে আশ্বাস দেয়, চিন্তা করো না তোমরা, কিচ্ছু হবে না, আমার বিশ্বাস আছে। সেখানে সমস্ত কথাবার্তা শেষ করার পর বিজয় তার বোনের সাথে দেখা করতে যায় আর সরাসরি তাকে বলে দেয় যে আমিই মেরেছি বরুণকে, তোর হাজব্যান্ড আমার হাতেই মরেছে। যা শুনে তার বোন অনেকটা রেগে যায়, সে কি করবে কিচ্ছু বুঝতে পারে না। কিন্তু তখনই বিজয় তাকে আরও জানায় বরুণ সরাসরি আমাদের বাবার হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, এমনকি ও আমার উপরেও কয়েকবার অ্যাটাক করিয়েছে। যদি সত্যিটা পুরোপুরি জানতি তাহলে কখনোই ওর জন্য এক ফোঁটা চোখের জল ফেলতি না। দেখ, তুই এখনো ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড বিউটিফুল ওমেন, তোর জন্য আমি ছেলে দেখব, ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেল। এখন ঘটনা হলো এরকম, ডাক্তারের কথা অনুযায়ী বিজয়ের পরিবারের প্রত্যেকে এটাই মেনে নেয় যে বিজয় আগামী কয়েক মাসের মধ্যেই হয়তোবা মারা যাবে, কারণ ধীরে ধীরে তার হার্ট ফেইলিয়রের সম্ভাবনা বাড়ছে তো বাড়ছেই। তাছাড়া তার শারীরিক সকল প্রক্রিয়াগুলো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, যেগুলো থেকে তাকে ফিরিয়ে আনা বলা যায় এক প্রকার অসম্ভব। দ্বিতীয়ত তার হার্ট ট্রান্সপ্ল্যান্টের সম্ভাবনাটাও খুবই নগণ্য, যার কারণে প্রত্যেকেই এবার মেডিকেল বাদ দিয়ে ধর্মীয় বিষয়গুলোকে মেনে চলতে শুরু করে। কিন্তু তবুও বিজয়ের এরকম বেপরোয়াপানা যেন একটুও কমছে না। সে এসবের কিছুই মানতে চায় না। সে মনে করে এত তাড়াতাড়ি সে মরবে না, যার কারণে গীতাঞ্জলির সাথেও মাঝে মাঝেই তার কথা কাটাকাটি হয়। এভাবে চলে যায় 3টা মাস। এতদিনে বিজয়ের শারীরিক অন্যান্য সমস্যাগুলো মোটামুটি বাইরের দিক থেকে ভালো হলেও ভেতরে তার মূল সমস্যা অর্থাৎ হার্ট, সেটার কোনো সমাধান হয়নি। গীতাঞ্জলির বাবা মা গীতাঞ্জলির সাথে দেখা করতে আসে। তাদের প্রশ্ন, তুই কেন তোর ভবিষ্যতের জন্য চিন্তা করছিস না? আসলে তারাও মেনে নিয়েছে যে বিজয় মারা যাবে, তাই এখন থেকেই তারা তাদের মেয়েকে বিজয়ের কাছ থেকে আলাদা করে নিতে চায়। যেখানে এই কথাটা বুঝতে পেরে তখনই গীতা সাথে সাথে তার বাবা মাকে কথা শোনাতে শুরু করে। সে রেগে ওঠে, তারা কিভাবে এমন একটা কথা বলতে পারলো, কোন মুখে এমনটা বলতে পারলো? সে এটা কখনোই করতে পারবে না। এমনকি বিজয়কে নিয়ে যদি সারাটা জীবন তার ভুগতে হয় সে তাও করবে, কিন্তু তবুও তাকে ছাড়তে পারবে না। আর তখনই বলতে বলতে বিজয় চিৎকার করতে করতে তার বাবার কাছে ছুটে যাচ্ছে। তার বাবাকে গিয়ে সে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার ভাইদেরকে ফেরত যেতে বলেছো? আমি মরে যাবো এজন্য? তোমরা কিভাবে বিশ্বাস করে নিলে যে আমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেব? তখন উল্টো বিজয়ের বাবা তাকে রাগ দেখিয়ে বলে, তুই কিসের ভরসায় আছিস বলতো? তোর জন্য এখনো একটা ডোনার পাওয়া যায়নি। আমি যদি পারতাম আমার হার্টটা খুলে তোকে দিয়ে দিতাম, কিন্তু এখানে এটা তো কাজ করবে না। তাহলে কি বলতে চাইছিস তুই আমাকে? তোর হার্ট যে কোনো সময় কোল্যাপস করতে পারে। তখন বিজয় নিজে তার বাবাকে সান্ত্বনা দেয়, অনেক কাজ বাকি আছে, এই পৃথিবীতে কেউ না কেউ তো অবশ্যই আছে যে আমার জন্য মরবে। দেখো, হার্ট ঠিকই পেয়ে যাব। এরপর থেকে তাদের আবারও সেই ছোটোখাটো সমস্যা লেগেই থাকে। যেন এই ঘটনায় বাকিরা কেমন রিয়েক্ট করবে কেউ বুঝতেই পারছে না। তাই এখানকার বিষয়গুলো আমি কিছুটা স্কিপ করে গেলাম। অবশেষে একদিন গীতা একটা আনন্দের খবর নিয়ে আসে। হসপিটাল থেকে ফোন এসেছে, হয়তোবা একজন ডোনার পাওয়া গিয়েছে। কিন্তু এই সব কথা শুনে বিজয়ের তেমন কোনো রিয়াকশন নেই, যেন তার কাছে সবকিছু এখনো স্বাভাবিক। কিন্তু সে এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? এদিকে গীতা তাকে এমন একটা খবর দিল, আর ওদিকে এখনো সে কার সাথে যেন কথা বলছে। এজন্য একসময় গীতা রেগে গিয়ে তার ল্যাপটপটাকেই ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে বিজয় ভেতরে গিয়ে গীতার সাথেও ফাও ফাও ঝগড়া লাগিয়ে দেয়। আর গত অনেকটা সময় যাবত এরকমটাই চলছে তাদের মধ্যে, যেখানে আজকে যেন ঘটনাটা একদম বেশি সিরিয়াস হয়ে যায়। কিন্তু তখনই তাদের ছোট্ট ছেলে চলে আসে, জিজ্ঞাসা করে, তোমরা ঝগড়া কেন করছো? তখনই বিজয় আবার শান্ত হয়ে যায়। তার ছেলেকে সে বোঝায়, না না বাবা, আমরা ঝগড়া করছি না তো, আমরা একটা সিনেমার জন্য রিহার্সেল করছিলাম, যেখানে বিজয়ের ছেলে তাকে সুপার হিরো বলে। আমার জন্য তুমি সুপার হিরো বাবা। যে কথাটা বিজয়ের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয় যে তার কিচ্ছু হবে না। কিন্তু একই বিশ্বাস সে গীতার মধ্যে জাগাতে চায়। তখন গীতা যেন মন থেকে বিশ্বাস করতেই পারছে না যে এই যাত্রায় বিজয় ফিরে আসবে, যেটা বিজয়কে এতটা কষ্ট দেয় যে এবার সে পাগলের মতো করতে শুরু করে। আর হ্যাঁ, এখানেই শুরু হয়ে যায় তৎকালীন সময়ে ভাইরাল হওয়া সেই জামাল কুদু গানটা, যে গানের মধ্যেই দৃশ্য পরিবর্তনের মাধ্যমে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় সিনেমার একমাত্র ভিলেনের। জায়গাটা স্কটল্যান্ডের একটা শহর, আর এই হলো আবরার, গল্পের প্রধান ভিলেন চরিত্র। আজকে তার 3য় বিয়ে হচ্ছে, যেখানে সে খুবই খুশি। তার হবু বউয়ের সাথে এই হলো আবরারের মেজো ভাই আবিদ। সে তার হবু ভাবিকে বুঝিয়ে দিচ্ছে যে তার বড় ভাই কথা বলতে পারে না। জন্ম থেকে এমনটা নয়, কিন্তু যেদিন তার প্রিয় দাদা ইচ্ছা করে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, সেদিন থেকেই তার মৃত্যুর পর থেকে আমার ভাই কথা বলে না। সে যেন কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। তাছাড়াও আরো কিছু বিষয়, যে তার আগেও 2টো বিয়ে হয়েছে, সেখানে তার 8 সন্তান আছে, এগুলো নিয়েও তাকে জানায়। সেখানে তাদের বিয়েটা খুব সুন্দরভাবেই হচ্ছিল। ঠিক তখনই ওখানে একটা লোক খবর নিয়ে আসে, ইন্ডিয়া থেকে নাকি খবর পাওয়া গিয়েছে যে আবরারের একদম ছোট ভাইটা আসরারকে হত্যা করা হয়েছে। যেটা শুনে তখনই আবরার যে খবর নিয়ে আসলো তার উপরে ফায়ার হয়ে ওঠে, তাকে সে ওখানেই শেষ করে দেয়। আর ঠান্ডা মাথায় সবাইকে ওখান থেকে চলে যেতে বলে সে বিয়ে হওয়ার আগেই সবার মাঝখানে তার নতুন বউয়ের সাথে অন্তরঙ্গ হয়ে যায়, যে বিষয়টা খুবই উইয়ার্ড ছিল। বোঝা যায় আবরার হলো মানসিকভাবে কিছুটা সাইকোপ্যাথের মতো। আর ওখানে নিজের কাজ শেষ করে 2 ভাই বের হয়ে যায় একটা জায়গার উদ্দেশ্যে,
সেখানে একটা বাড়িতে ঢুকে বাড়ির প্রত্যেককে এক এক করে আবরার মেরে ফেলে। আর শেষে তাদের সাথে যার ডিল হয়েছিল দুজন তাকে গিয়ে ধরে। আবরার তাকে ইশারা ইঙ্গিতে বলতে শুরু করে আর সেটাকে আবিদ মুখে বোঝায়। সে বলছে, তোকে শুধুমাত্র একটা কাজ দিয়েছিলাম, জাস্ট বলবীরকে মেরে ফেলবি। তা না করে ওর ছেলের পেছনে লাগতে গিয়ে আমার ভাইটাকে তোরা খোয়ালি, আর সেই খবর তুই গোপন করেছিস যেন আমরা কিছু করতে না পারি। এই বলে তাকে সেখানেই দুজন শেষ করে দেয়। তারপর এখান থেকে দৃশ্য আবারও ইন্ডিয়াতে চলে আসে। তবে এটা তখন থেকেও আরও 3 মাস পরের দৃশ্য, যেখানে বিজয় তাদের বাড়িতে এসে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন বিজয়ের বাবা এসে বিজয়কে একটা তোয়ালে দিয়ে ঢেকে দেয়। আসলে বিজয়ের হার্ট ট্রান্সপ্ল্যান্ট সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে, আর আজকে সে সুস্থভাবে বাড়ি ফিরেছে, যেখানে সে নিজের নিউ বর্নটাকে সেলিব্রেট করছে। কিন্তু এমন পাগল মানুষ বাস্তবে হতে পারে নাকি সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই। ওখানে একটা নতুন মেয়ের সাথে আমরা পরিচিত হই। এই মেয়েটার নাম জোয়া। আসলে তার ফিয়ন্সির হার্ট ডোনেট করা হয়েছিল বিজয়কে। তার ফিয়ন্সি একটা জটিল রোগের কারণে মরতে বসেছিল, সেখানে শেষ মুহূর্তে তার হার্ট তার দেহ থেকে আলাদা করে বিজয়ের সাথে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তাই জোয়া এসেছে তার ফিয়ন্সির শেষ অংশটুকুর অনুভূতি পেতে। তার সাথে দেখা করেই জোয়া সেখান থেকে চলে যেতে ধরে, কিন্তু বিজয় তাকে আটকায়। বিজয় বুঝতে পেরেছে যে জোয়া তার ফিয়ন্সিকে কতটা ভালোবাসতো। তাই যেহেতু তার শেষ স্মৃতিটা বিজয়ের মধ্যে আছে, সেহেতু বিজয় তাকে এখানে ততক্ষণ পর্যন্ত থাকতে বলে যতক্ষণ পর্যন্ত না তার মনটা পুরোপুরি হালকা হয়, যে বিষয়টা গীতার মোটেও পছন্দ হয় না। এরপর সময় যেতে শুরু করে। একদিন বিজয় জোয়ার সাথে দেখা করতে তার রুমে আসে, আর ওখানেই বিজয়ের ইশারা ইঙ্গিতে জোয়া বুঝতে পারে, এমনকি জোয়া নিজেও বিজয়কে আর আটকায় না। আর এখানে কতটুকু লজিক আছে আমি বুঝতে পারছি না, কিন্তু দুজনেই এত অল্প সময়ের ভিতরেই একে অপরের সাথে অন্তরঙ্গ হয়ে যায়। এখন মেয়েটাকে আপনার 12 ভাতারই মনে হতেই পারে, কিন্তু তাতে কিছু করার নেই, মুভির গল্প যেমন আমার তো তাই বলতে হবে, তাই না? বিজয় এর পর থেকে প্রতিদিন শুধুমাত্র জোয়াকেই সময় দিতে শুরু করে, আর প্রতিদিন একাধিকবার তারা ইন্টিমেট হয়। বলা যায় এই বিশাল বড় একটা চ্যাপ্টার থেকে বের হয়ে আসার পর বিজয় একটা বারের জন্য গীতাকে সময় দেয়নি, বরং সে সব সময় জোয়াকেই সময় দিয়েছে। যে বিষয়টা নিয়ে বিজয়ের ভাই বেরাদাররাও সেই বলাবলি করতে শুরু করে, কিন্তু বিজয় তাদেরকে এসে একটা কথাই বুঝিয়ে দেয়, বাসায় যেরকম ভাবি ভাবি বলিস এখানেও তাকে ভাবি বলবি। একদিন বিজয় জোয়ার জন্য একটা রোলস রয়্যালস অর্ডার করে, যেখানে সে জোয়ার একটা ক্ষত দেখে তাদেরকে বলে দেয় যে এক্স্যাক্ট এই ক্ষতের কালারের মতো একটা রোলস রয়্যালস লাগবে তার, কারণ জোয়ার শরীরে এই ক্ষতগুলো সেই করেছে। হ্যাঁ ভাই, লাভ বাইটের কথাই বলছি। হায় রে, মাঝে মাঝে এই মুভিটার কিছু বিষয় এক্সপ্লেন করতে গিয়ে আমার এতটা পরিমাণে ফাইটা যাইতেছে বুঝতেছি না। একটা মুভিতে ইন্টিমেট এবং অন্তরঙ্গ মুহূর্ত বিষয়ক এত সেন্সিটিভ কথাবার্তা, এত বিষয়গুলো এরকমভাবে উপস্থাপন করা হতে পারে। হ্যাঁ, এখন বুঝতে পারতাছি ওই টাইমটাতে বাপ আর ছেলে মিলে এই সিনেমা দেখতে গিয়ে কেন বিপদে পড়ছিল। যাই হোক, আমরা মুভিতে ফিরে যাই। তার ঠিক 1.5 মাস পরেই সেই গাড়িটা তাদের হাতে এসে পৌঁছায়, কিন্তু জোয়াকে যখনই সে গাড়িটা উপহার দিতে যাচ্ছিল, ঠিক তখনই গাড়ির ভেতরে একটা বোমা ব্লাস্ট হয়, যা দেখে জোয়া মানসিকভাবে অনেকটাই ভয় পেয়ে যায়। এর কারণে সে কেমন যেন একটু ব্যতিক্রমধর্মী কথাবার্তা বলতে শুরু করে। সে বলে, আপনাকে আমার ভালোবাসাটা উচিত হয়নি, আমি শুধুমাত্র আপনার শত্রু, আর আপনাকে যেই ব্যক্তি হার্ট দিয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং এখানে এই মিথ্যাটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেখানে কেউ সন্দেহ করেনি। এমনকি গাড়ির এই ব্লাস্টের ঘটনাটাও একটা প্ল্যানিং ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি তারা আমাকেও মেরে ফেলবে। সৌভাগ্যবশত বেঁচে গিয়েছেন। তখন বিজয় তাকে বিস্তারিত বলতে বলে। সে বলে, আপনার বাবাকে যে মারতে চেয়েছে সে হলো আকবর, সে স্কটল্যান্ডে থাকে, আর আপনাকে মারার পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র। আবরারের আরও একটা ছোট ভাই আছে, আর সে নিজেকে হুবহু আপনার মতো একটা ক্লোন হিসেবে তৈরি করছে, আর প্ল্যানিং ছিল আপনাকে মেরে ফেলার পর আপনার ক্লোন হিসেবে সে আসবে আপনার জায়গাটা নিতে, আর আপনার বাবাকে সময় মতো শেষ করে দেবে। তাছাড়াও বিজয়ের কথার উত্তর দিতে গিয়ে জোয়া এখানে জানায় যে হয়তোবা আবরার আর বিজয়ের মধ্যে কোনো রক্তের সম্পর্ক রয়েছে, কারণ আবরার যেই কয়বার বিজয়ের বাবা অর্থাৎ বলবীরের নাম লিখছিল তখনই সে ওই কয়বারই তাকে বলবীর চাচা বলে ডাকছিল, যেটা সম্পর্কে বিজয় কিছু জানে না। একদম শেষে বিজয় এবার তাকে বলে দেয়, এই ব্লাস্ট অন্য কারো প্ল্যানিং ছিল না, এটা শুধুমাত্র তোর মুখ খোলার জন্য আমি করিয়েছি। আসলে এই বিষয়টা সে একদম শুরু থেকেই জানতো যে জোয়া নিজের যেই পরিচয়ে এখানে এসেছে সেটা মিথ্যা, বরং সে এতদিন জোয়ার সাথে অভিনয় করেছে যেন তার থেকে সে সত্যটা বের করতে পারে। আর এখন জোয়া যখন বিজয়ের প্রতি দুর্বল হয়ে তাকে সমস্ত সত্য কথা বলে দিয়েছে, তখন আর বিজয়ের তাকে দরকার নেই। সে জোয়াকে ওখানেই ফেলে চলে আসে। তবে তার ভাইদেরকে সে বলে দেয় তাকে সম্মানের সহিত সে যেখানে যেতে চায় সেখানে রেখে আসা হোক। সেখান থেকে বিজয় সোজা তার দাদামশাই আর তার বাবার সাথে দেখা করে। সে জিজ্ঞাসা করে, আপনাদের অতীত সম্পর্কে এমন কিছু আছে যেটা আমার জানা দরকার কিন্তু আমি জানি না। তখন তার দাদা বলতে শুরু করে, যেখানে বিজয় জানতো তার দাদারা আসলে 2 ভাই, সেখানে বাস্তবে তার দাদারা ছিল মোট 3 ভাই। সেখানে তার বড় দাদা আর তার মেজো দাদা মিলে এই বিজনেসটা দাঁড় করিয়েছিল, কিন্তু সেখানে পরবর্তীতে মনোমালিন্যের কারণে বাধ্য হয়ে নিজের মেজো ভাইকে সে কোম্পানি থেকে বের করে দেয়। যেখানে তার পরবর্তী সময়টাতে বিজয়ের মেজো দাদা তার পরিবার পরিজন সবকিছু নিয়ে দেশের বাইরে চলে গিয়েছিল। পরে বিজয়ের সেই মেজো দাদার বড় ছেলে অর্থাৎ বিজয়ের চাচা এই কোম্পানিতে নিজের ভাগ বসাতে এসেছিল, কিন্তু বিজয়ের বাবা সেটা মেনে নেয়নি।
যার পরবর্তীতে এই শত্রুতা আরও বড় আকার ধারণ করে, যেখানে বিজয়ের সেই মেজ দাদা এই ঘটনা সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহনন করেছিল, যার পর থেকেই সম্ভবত তারা বলবীরের পেছনে পড়ে আছে। অর্থাৎ বোঝা গেল গল্পের মেন ভিলেন এবং বিজয় একে অপরের চাচাতো ভাই। কিন্তু যাই হয়ে যাক, যতই সম্পর্ক থাকুক না কেন, তাদেরকে সে আস্ত রাখবে না, এই বলে চলে যায়। আর সেদিন রাতে আজকে প্রায় 2 মাস পর বিজয় এই প্রথম গীতার সাথে দেখা করতে আসে। সেখানে গীতা প্রথম তাকে দেখে খুবই খুশি হয়, কারণ সত্যি সত্যি সে বিজয়কে খুব মিস করছিল। কিন্তু বিজয় যখন তাকে বলে ওঠে আমি এতদিন জয়ার সাথে ছিলাম, তখনই তার মাথা নষ্ট হয়ে যায়। এক সময় রেগে গিয়ে সে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো তুমি কি ওই মেয়েটার সাথে রাগ কাটিয়েছো, ফিজিক্যালি ইন্টিমেট হয়েছো? যেখানে বিজয় সেটা সত্য স্বীকার করে, যার কারণে এখানে গীতার রাগটা সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। বিজয় তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তার থেকে সত্য বের করা দরকার ছিল, সেজন্য সে শুধুমাত্র অভিনয় করেছে, কিন্তু তবুও গীতা তার কোনো কথাই শোনে না। সে শুধুমাত্র তাকে রাগ দেখাচ্ছে, আর এভাবেই রাগ দেখাতে দেখাতে সে কাঁদতে শুরু করে। কারণ যতই হোক, একটা মেয়ে কখনো এটা মেনে নিতে পারবে না যে তার হাজবেন্ড অন্য একটা মেয়েকে সময় দিবে। গীতা বিজয়ের একের পর এক মার্ডার করা ক্ষমা করে দিয়েছে, কিন্তু সে কোনোভাবেই তার একটা রাত অন্য একটা মেয়ের সাথে থাকাটাকে ক্ষমা করতে পারছে না। তাই একসময় রাগের মাথায় গীতা বিজয়ের বাবা সম্পর্কে এমন একটা কথা বলে ওঠে, সেটা বিজয় আর সহ্য করতে পারে না। বিজয় সোজা তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, কারণ আর যাই হয়ে যাক, যে বা যারা তার বাবার ওপর আঙুল তুলবে তাকে সে আস্ত রাখবে না। কিন্তু কি করার, গীতাকেও সে খুব ভালোবাসে। সে কিচ্ছু করতে পারে না, বরং বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে দুজন মিলে বাচ্চাদের শান্ত করে। আর পরবর্তীতে যখন বিজয়ের বাবা মা বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করতে চলে আসে, তখন কোনো রকমে তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় সে। আর গীতার কাছে একদম সিরিয়াসভাবে এখন শেষে সে ক্ষমা চায়, যার কারণে একসময় গীতাও তাকে ক্ষমা করে দিলেও তার ভেতরটা যেন একদম ভেঙে চুরমার হয়ে আছে। আজ রাতেই বিজয় ইস্তানবুল যাবে তার বাবার হত্যার ষড়যন্ত্রের প্রধান আবরারকে শেষ করে দেওয়ার জন্য। সেই রাতেই একটা ফ্লাইটে করে সে বেরিয়ে পড়ে, আর পরদিন পৌঁছে যায় তার গন্তব্যে। আবরারের লোকেশন সে আগেই বের করে নিয়েছিল, আর এখানেই যাওয়ার পর সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায়। বিজয় তার ভাইদেরকে সাথে করে তাদের প্রত্যেককে এক এক করে কুপকাত করতে শুরু করে। আর ভেতরে এই সব কিছু দেখে আবরার নিজের স্পেশাল মেশিন গানটাকে নিয়ে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই আবরারের ভাই আবিদ এসে তাকে আটকায়। সে বলে, দেখ ভাই, মাথা নষ্ট করিস না, আমাদের সকল গার্ডগুলো মারা গিয়েছে, আর বিজয় মরার জন্যও প্রস্তুত, কিন্তু তার আগে ও তোকে মারবে। কিন্তু আমাদের উদ্দেশ্য কোনটা? ওর বাপকে শেষ করে দেওয়া, আর ওর বাপের কোম্পানি শেষ করে দেওয়া। তাই মাথা ঠান্ডা কর, তোর কিছু হয়ে গেলে আমাদের ছোটবেলা থেকে জ্বলতে থাকা আগুনটা এক নিমিষে নিভে যাবে। আর অপরদিকে 10 মিনিটের মধ্যেই বিজয় আবরারের বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু পুরো বাড়ি তল্লাশি করেও আবরারকে সে কোথাও খুঁজে পায় না। তবে ভেতরে সে আবরারের দাদিকে খুঁজে পায়, কিন্তু তিনি আবরার কোথায় গেছে কিচ্ছু বলতে পারে না। তাই একদম নিচতলায় গিয়ে বিজয় আবরারের 3 বউকে খুঁজে পায়। তাদেরকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছে আবরার, কিন্তু তারাও কিচ্ছু বলে না। তারা বলে, আমরা জানি না কোথায় গিয়েছে সে। তাদের 3 জনের মধ্যে ছোট বউটা প্রায় 8 মাসের প্রেগনেন্ট ছিল, তাই এমন এক মুহূর্তে সে নিজেকে সামলাতে পারে না। তাই এই বিষয়টাকেই পুঁজি বানিয়ে বিজয় তাদেরকে ভয় দেখায়, যার কারণে একসময় তাদের মধ্যে একজন বলে ওঠে যে এখান থেকে 50 মাইল দূরে একটা এয়ারপোর্টে গিয়েছে তারা দেশ ত্যাগ করবে। যার কারণে বিজয় তার ভাইদেরকে নিয়ে বেরিয়ে পড়ে, আর অবশেষে এয়ারপোর্টে পৌঁছে যায়। আর যেই জেট বিমান করে আবরার তার ভাইকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, সেটাকে তারা জিম্মি করে ফেলে, যার কারণে পাইলট বাধ্য হয়ে বিমান থামিয়ে ফেলে। ভেতরে তারা দুজন বিষয়টা বুঝতে পারে, কিন্তু কিচ্ছু করার থাকে না, যার ফলে একসময় বাধ্য হয়ে আবরার নিরস্ত্র অবস্থায় বিমানের বাইরে বের হয়ে আসে আর বিজয়ের দিকে এগোতে শুরু করে, যেটা দেখে বিজয় নিজেও এবার নিরস্ত্র হয়ে তার দিকে এগোতে থাকে, কারণ লড়াইটা হওয়া উচিত সমানে সমানে। প্রথমে বিজয় তাকে অনেক মারে, কিন্তু এক সময় যখন আবরার নিজের ফর্মে আসতে শুরু করে, তখন বিজয়ও তার সাথে পেরে উঠতে পারে না। বিজয় নিজেও মার খেতে শুরু করে। এবার এই দেখে যখনই বিজয়ের ভাইয়েরা বন্দুক নিয়ে সামনে এগোতে ধরে, তখনই বিজয় তাদেরকে থামিয়ে দেয়, আর এরপর শুরু হয়ে যায় তাদের মধ্যে সিরিয়াস একটা লড়াই। কিন্তু বিজয় কোনোভাবেই তার সাথে পেরে উঠতে পারে না, কারণ শারীরিক সক্ষমতার দিক থেকে আবরার তার থেকে অনেকটাই সামর্থ্যবান। বিজয়কে সে মারতে মারতে অনেক আহত করে ফেলেছে, কিন্তু তবুও বিজয় বারবার তার ভাইদেরকে বলছে যেন তারা বন্দুক না চালায়। এটা শুধুমাত্র বিজয় আর আবরারের মধ্যকার শত্রুতা, কিন্তু তারপরেও বিজয় আবরারকে টুকটাক আঘাত করলে সে নিজে সব থেকে বেশি জখম হচ্ছিল। কিন্তু সেটাও একসময় পাল্টে যায় যখন বিজয়ের মাথায় তার বাবার কথা চলে আসে, কিভাবে তার বাবাকে তারা গুলি করেছিল। তখন বিজয়ের সাথে আবরার আর পারে না, বিজয় তাকে একদম মারতে মারতে দুর্বল করে ফেলে। কিন্তু এক সময় যখন বিজয় নিজের হাতে চাকুটা নিয়ে নেয়, তখন আবরার আর তাকে কিছু করতে পারে না। শেষবারের মতো বিজয় তাকে বলতে শুরু করে, শুনলাম তুই নাকি আমাদের রক্তেরই ভাই হোস, তুই আমার, চল একটা ডিল করে ফেলি, না তুই মরবি না আমি মরব। তুই আমাকে কথা দে, আগের শত্রুতা ভুলে যাবি, আমার বাবাকে শান্তিতে বাঁচতে দিবি, বল, একবার বল, তাহলেই শত্রুতা শেষ। কিন্তু সেখানে আবরার উল্টো তাকে ইশারা করে বলে, তোর কথায় আমার বালটাও ছেড়া যাবে না। অবশ্য তার মিনিংটা অন্যরকম ছিল, কিন্তু
আমি তো আর ডিরেক্টলি বলতে পারছি না, যার কারণে ওখানেই বিজয় আবরারকে শেষ করে দেয়। দুঃখিত, সেন্সিটিভ বিষয়ের জন্য এভাবে ডিরেক্টলি দেখাতে পারবো না, তবে আপনারা যারা মুভির ক্লিপ দেখেছেন তারা বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে। আবিদ নিজের চোখের সামনে নিজের ভাইকে এভাবে শেষ হয়ে যেতে দেখে নিজেকে আর সামলাতে পারে না। অবশ্য তারা আপন ভাই ছিল না, তারা সৎ ভাই ছিল, কিন্তু তবুও সে আবরারের এই হত্যা মেনে নিতে পারে না। আর সেখান থেকে এই ঘটনা সোজা চলে আসে ইন্ডিয়াতে। এতক্ষণে নিজের কাজ শেষ করে বিজয় তার বাড়ি ফিরে এসেছে, আর তার বাবা বালবীরকে সে বুক ফুলিয়ে বলছে, দেখো বাবা, এটা দিয়ে আমি তোমার শত্রুকে শেষ করেছি। যার পরবর্তীতে বিজয়ের বাড়িতে যেন একটা উৎসব লেগে যায়। তবে বিজয়ের এই ঘটনায় কেউই আসলে তার পক্ষে ছিল না, এটা বোঝাই যাচ্ছে। তাছাড়াও এখানে বিজয়ের সামনে আরও একটা ধাক্কা চলে আসে। তার বাবা তাকে একটা মেডিকেল রিপোর্ট দেখায়। এটা বিজয়ের বাবার মেডিকেল রিপোর্ট, যেখানে তার নাকি ক্যান্সার ধরা পড়েছে, আর অ্যাপ্রক্সিমেটলি সামনের 6টা মাস সে জীবিত থাকতে পারবে। যেটা শুনে বিজয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ওখানে তার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে কেন ভেঙে পড়ছে, কিন্তু তার বাবা আবারও তাকে রাগ দেখিয়ে কথা বলতে শুরু করে যে এখানে শুধু বিশ্বাস দিয়ে কিছু হবে না। এমনকি বিজয় তার জন্য এত এত কিছু করলো, এগুলোর কারণে বিজয়ের বাবা মোটেও তার ওপর খুশি নয়, বরং সে তার ওপর এখনও বিরক্ত। যার কারণে এবার এই প্রথম বিজয় তার বাবার ওপর সিরিয়াসলি একদম চিৎকার করে কথা বলতে শুরু করে। সে কখনো তাকে বোঝার চেষ্টা করেনি, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত সে শুধুমাত্র নিজের ছেলেকে ক্রিমিনাল ভেবে এসেছে। কিন্তু সে কেন একটা বারও তাকে বোঝার চেষ্টা করলো না যে বিজয় তাকে কতটা ভালোবাসে। কথা বলতে বলতে একসময় বিজয় বলে ওঠে, তুমি আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে না পারলেও আমি আমার জায়গা থেকে তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হওয়ার দাবি করছি, যেটাকে তুমিও বদলাতে পারবে না। ওখানে বিজয়ের মা চলে আসলে এই বিষয়টা নিয়ে আবারও কথা শুরু হয়। আর একদম শেষে বিজয় তার বাবাকে বলতে শুরু করে, এক কাজ করো, তোমার কাছে যেহেতু সময় নেই, তাই কিছুক্ষণের জন্য আমার জায়গায় তুমি আর তোমার জায়গায় আমি থাকবো। আর এখানে যে ঘটনাটা প্লে হবে সেটা হবে সেই ছোটবেলার জন্মদিনের ঘটনা। চলো শুরু করি। এই দৃশ্যটা আমার হয়তো আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে না, আশা করি আপনারা সবাই দেখেছেন, যেখানে বিজয়ের বাবা বিজয়ের রোলে পাপা পাপা করছে। আর সেখানে ওই সময়টাতে বিজয়ের বাবা তার সামনে যেমনটা করেছিল আজকে বিজয় ঠিক তেমনটাই করছে। যে ঘটনায় আজকে এই প্রথম বিজয়ের বাবা নিজের আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। আজকে সে তার ছেলেকে বুঝতে পারছে, কিন্তু সেই বুঝটা দেওয়ার মতো সময়টাই তার হাতে নেই। যা শুনতে পেরে বিজয় সেখান থেকে চলে যেতে ধরে। আর তখনই তার বাবা তাকে আটকায়, বলে, পরের জন্মে আমি তোর ছেলে হয়ে জন্মাবো, তখন তুই আমাকে শিখিয়ে দিস যে ভালো বাবা হতে হলে কি করতে হবে, আর তার পরের জন্মে আবার তুই আমার ছেলে হয়ে জন্মাবি, তখন বাবা হিসেবে যা কর্তব্য আমি সবটাই করব, কথা দিলাম। আর এর মধ্যে দিয়ে দৃশ্য পরিবর্তন হয়ে যায়। বিজয় তার মিশ্রা আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদছে। তার ছোটবেলা থেকে এই পর্যন্ত জমে থাকা সকল দুঃখ বেদনা একসাথে সে প্রকাশ করছে, কিন্তু তার বাবার সামনে সে পারেনি। সাথে তার পরবর্তীতে গীতা আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুত হয়। বিজয় যেহেতু যাবে না, সেহেতু সে একাই চলে যাবে অভিমান করে। তাই জীবনের এই চড়াই উতরাইয়ের মধ্যে বিজয় নিজেও তাকে কিছু বলতে পারছে না। গীতা অভিমান করে তার সন্তানদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে যেতে রওনা হয়, কিন্তু কিছুটা সামনে গিয়েই তার গাড়ি থেমে যায়। আর সেখান থেকে বিজয়ের ছোট্ট ছেলেটা এসে বাবা বাবা বলে বিজয়ের কোলে উঠে পড়ে। আর বিজয় তাকে জড়িয়ে ধরে নিজের সমস্ত ভালোবাসা প্রকাশ করে দেয়, যেটা দেখে অবশেষে গীতাও তার অভিমানটা ভেঙে ফেলে আর তার ডিসিশন চেঞ্জ করে নেয়। আর এখানেই শেষ হলো আজকের গল্প। কিন্তু গল্পের এখন একটা পোস্ট ক্রেডিট সিন বাকি আছে। এখান থেকে দৃশ্য সোজা চলে যায় ইস্তানবুল। সেখানে আমরা আবিদকে দেখতে পাই, আর সেখানে আবরারের সেই ছোট বউয়ের যমজ বাচ্চা হয়েছে, এমনকি সেখানে জয়াও রয়েছে। আর একদম শেষে দেখানো হয় আবরারের সেই ছোট্ট ভাইটাকে, যে একদম সার্জারির মাধ্যমে নিজের চেহারা বিজয়ের মতো করে ফেলেছে। যে ঘটনার ইঙ্গিত আমরা আগেই পেয়েছিলাম, কিভাবে যেন সে বিজয়ের ভাইদের মধ্যে 2 ভাইকে কিডন্যাপ করে এই দেশে নিয়ে এসেছে। আর সবার প্রথমে সে তাদের একজনকে কুপিয়ে মারে, আর পরে বিজয়ের আরেক ভাইকে খুবই নৃশংসভাবে হত্যা করে, যেখানে অ্যানিমেল মুভির পরবর্তী সিকুয়ালের হিন্ট দেওয়া হয়। আর হ্যাঁ, ফাইনালি এখানেই শেষ হলো আজকের গল্প। সত্যি বলতে ভিডিওটা এত বড় হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি, তবে এত দূর পর্যন্ত আপনারা দেখেছেন সেজন্য আমি সত্যি অবাক। তা কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই মুভিটা করার উদ্দেশ্য হলো যে বাংলাতে আমি মুভিটা সার্চ করে দেখলাম যে বাংলা এক্সপ্লেনেশন কোনটা আছে। দেখলাম এই মুভির যতটা হাইপ ওই সময়টাতে ছিল সেই সময় অনুযায়ী মুভির কোনো ভালো এক্সপ্লেনেশন এখনও নেই, তাই ভাবলাম মুভিটা করে ফেলি। অবশ্য আমার একজন ভিউয়ার আমাকে বলেছিল মুভিটার কথা, তবে দুঃখিত তার কথা মনে নেই, না হলে তাকে আলাদাভাবে ধন্যবাদ দিতাম। তা যিনি এই মুভিটার কথা বলেছেন তাকে মন থেকে ধন্যবাদ। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের সেকেন্ড চ্যানেল নয়, থার্ড চ্যানেল বলা যেতে পারে, যার নাম হলো গল্প গুঞ্জন, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওখানেও ছোট ছোট গল্প আসে, স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটা ওই চ্যানেলেরই, তাই দেখতে চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ধন্যবাদ।